সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহযোগিতা করবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। জুলাই থেকে পাইলট কর্মসূচির যাত্রা শুরু। লিটার প্রতি 4 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন 199 এবং খোলা সয়াবিন তেলের দাম 180 টাকা নির্ধারণ। আগামীকাল সংরক্ষিত নারী আসনের 49 জন প্রার্থীর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরে 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 13 মে। দেশের সমুদ্র বন্দর সমূহকে 3 অবস্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আসসালামু আলাইকুম। রাত 8টার বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি স্বর্ণা নাগ। এতক্ষণ সমাজ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। অতিবৃষ্টিতে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহযোগিতা করবে সরকার। আজ জাতীয় সংসদে দিনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। সংসদের নেতা বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে সমৃদ্ধ বাংলাদেশ। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে। জাতীয় সংসদের দিনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রবল বর্ষণে হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহযোগিতা করবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী সংসদে জানান, বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে তার সরকার। অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের সাপ্তাহিক নিয়মিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায়
আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য, ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, নারী ও শিশুর টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপকূলীয় জনগোষ্ঠী, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার ঝুঁকি প্রশমন এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করে সুপেয় পানির প্রাপ্যতা এবং জীবিকার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জেন্ডার রিপ্রেজেন্টেটিভ ক্লাইমেট অ্যাডাপশন প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। ফ্যামিলি কার্ড বিষয়ে এক সম্পর্ক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বাজেটের উপর কোনো চাপ ফেলবে না, আর মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না, এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা, দেশেই উৎপাদিত হয়। এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। শামসুল আলম, বিটিভি নিউজ। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দেয় এবং সংকট মোকাবেলার ক্ষেত্রে রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া ব্যবহার করে। তিনি আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে কথা বলেন। তথ্যমন্ত্রী বিরোধী দলকে ৭১-এর গণহত্যার প্রশ্নে একটি গ্রহণযোগ্য অবস্থান নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, কার্যকর সংসদ গঠনে সরকার ও বিরোধী দলের দায়িত্ব সমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দেয় এবং এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে অতীতের শাসকরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, যুক্তি, তর্ককে কেবলমাত্র ব্যবহার করে। আজকে পার্লামেন্টও তার প্রমাণ। এই জামাতে ইসলামকে অতীতের সরকারের মধ্যে কারা কারা কি করেছে তারা তা জানেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে ফ্যাসিবাদের কাছ থেকে রক্ষা করে তাদের নাগরিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার কাজে যেমন সহযোগিতা করেছি, তেমনি আবার আজকের বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধের চেতনার ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, সংসদকে কার্যকরী করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের এই স্বপ্ন পূরণ করার কাজে সরকারি দল, বিরোধী দলের একটা যৌথ দায়িত্ব পালন করতে হবে, তখন সেই দায়িত্ব তাদের কাছে আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মকাণ্ডকে সম্মান করেই আমি অনুরোধ করব বিরোধী দলকে যে জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, ৭১-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে, তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এর বাইরে তা যেতে দিবে না, কিন্তু আপোষ করা হবে না।
এদিকে আলোচনায় অংশ নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় সংসদে সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় অতীত বিভাজন থাকলেও বর্তমানে গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সকলের রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। আইনমন্ত্রী আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিভিন্ন দেশে বিপ্লব বা গণ আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে ওঠে এবং সে ভিত্তিতে গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত হয়। আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গৃহস্থালী পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনতে সরকার নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে স্বল্পমূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করে পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করা হবে। তিনি বলেন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি রাজনৈতিক সহনশীলতা ও ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন, মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়াও জাতীয় সংসদে আজ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকার ও বিরোধী দলের সদস্যগণ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে এই আলোচনা অব্যাহত আছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বৈঠকে যোগদান করেন। এছাড়া সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি বৈঠকে যোগদান করেন। বৈঠকে জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থ বছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং ২০২৬-২০২৭ অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। বৈঠকের শুরুতে বিগত ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণ নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং কমিশন বৈঠকের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৩ আসনের হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জোহরের নামাজে বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ সহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানি কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নারুকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আজ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান জাপানি কৃষিমন্ত্রী। তিনি বাংলাদেশে জাপান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ দূত বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হল তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। এই লক্ষ্যে কৃষি খাত, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে জাপানে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী জাপানে বাংলাদেশে জনশক্তি রপ্তানি বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ জনবল পাঠানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করে। বৈঠকে জাপানের সহযোগিতায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার বিষয়ে জাপানি পক্ষ গুরুত্ব আরোপ করলে প্রধানমন্ত্রী এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। জাপানি প্রতিনিধি দল রোহিঙ্গা সংকট মোকাবেলায় 17.5 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের কথা জানান। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের উপর জোর দেন। এছাড়া জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপানের সরকারি সফরের আশা ব্যক্ত করেন। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশি জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনিচি উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরে প্রায় 1 দশক ধরে চলছে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি প্রকল্পের কাজ। গতকাল মৌসুমের প্রথম বৃষ্টিতে জলাবদ্ধতার পুরনো চেহারাই ফিরে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। জলাবদ্ধতা নিরসনে আজ চট্টগ্রামে মাসব্যাপী নালা নর্দমা পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। চট্টগ্রাম থেকে সুরেশ কুমার দাসের প্রতিবেদন। আজকেও চট্টগ্রাম নগরের কিছু স্পটে জলাবদ্ধতা দেখা গেছে। গতকাল কয়েক ঘন্টার বৃষ্টিতে বুক সমান পানিতে ডুবে যায় নগরের কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চকবাজার, সাবেরিয়া, আগ্রাবাদ, হালিশহর, নিউ মার্কেট, তিনপুলের মাথা, মুরাদপুর 2 নম্বর গেট, মোহাম্মদপুর, বাকলিয়া সহ নগরের অধিকাংশ এলাকা। নগরবাসী বলছেন, জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগরের জন্য জনসাধারণকে সাথে নিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সমন্বয় করতে হবে। আমাদের দোকানে অনেক পানি ঢুকে গেছে, অনেক মাল এখনো নষ্ট হয়ে গেছে। পানি 4 ঘন্টা 5 ঘন্টা ছিল, 60 ফুট পানি ছিল। এখানে ডাস্টবিন নেই, এখনো ডাস্টবিন নেই। তারপর পৌরসভা দরকার একটা ডাস্টবিন দেওয়া উচিত। এখানে জলাবদ্ধতার অনেক ভোগান্তি আমাদের, অনেক এর আগের প্যাসিস্ট আমলের তো অবস্থা। কালকে এখানে জলাবদ্ধতার মধ্যে অনেক কষ্ট হয়েছে আমাদের, ঘরে বাড়ি ময়লা পানি ঢুকে গেছে। আমাদের জনসচেতনতা দরকার। আমরা যত্রতত্র এই ময়লা গুলি আমরা ড্রেনে ফালাই এবং ড্রেন তখন ভরে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না। খালের কাজ করতেছে সিরিয়ার প্রকল্প, এটা এখানে যে বাঁধ সৃষ্টি করছে ওই বাঁধের কারণে পানি যাচ্ছে না। আমাদের মেয়র মহোদয় কাজ করতেছে, আমাদের তো দীর্ঘদিন ওয়ার্ড কমিশনার নেই। আসলে তো জলাবদ্ধতা সব জায়গায় একই অবস্থা, মানুষের সচেতনতার সমস্যা আছে। জলাবদ্ধতার সমাধান ও মশক নিধনে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরের মনসুরাবাদ মিষ্টি পাড়ায় এ কর্মসূচির সূচনা করেন। তিনি বলেছেন, নগরের জলাবদ্ধতা সহ অন্যান্য সমস্যা সমাধানে নগর সরকারের বিকল্প নেই। এপ্রিল থেকে কিন্তু নালা পরিষ্কারের কাজ হাতে নিয়েছে এবং এই নালা পরিষ্কার এরকম না যে 1 মাসের মধ্যে শেষ করবো। এটা একদম কন্টিনিউয়াস নভেম্বর পর্যন্ত, যতক্ষণ বর্ষা থাকবে এই বর্ষা পর্যন্ত এই নালা পরিষ্কারের কাজ চলতে থাকবে। নিজের ময়লা নিজে আমরা যদি ক্লিন করতে পারি তাহলে পরে আমরা আমাদের নিজের এলাকাটাকে সুন্দর রাখতে পারবো। আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে জলাবদ্ধতা প্রকল্পের অংশ হিসেবে রিটেনিং ওয়াল, খালের রিটেনিং ওয়াল করার জন্য হিজরা খালের এবং জামাল খান মোলের এটা করেছে এবং মুরাদপুরেও তারা একটা বক্স কালভার্ট করেছে, যার কারণে যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সেখানে কিন্তু পানি উঠেছে। এটা আসলে বাদ দেওয়ার কারণে হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। এই নগর সরকার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কখনো একটা পরিকল্পিত নগরায়ন কখনো সম্ভব হবে না। এই জন্য নগর সরকার নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে। বর্ষাকালে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের মানুষের যেন কপাল লিখন হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে প্রায় 10 বছর ধরে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চললেও কোনো সুফল মিলছে না। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আসছে জুলাইয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, পাঠের ব্যাগ ও জুতা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 লাখ শিক্ষার্থী। পরবর্তীতে পাইলট কর্মসূচি মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
আজ সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের পরিবারের উপর চাপ কমাতেই নেওয়া হচ্ছে এই কর্মসূচি। রিপোর্ট দিনার সুলতানার। দেশের প্রাথমিক শিক্ষাকে আরও সাশ্রয়ী করার অংশ হিসেবে বই ও মিড ডে মিলের পর এবার বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সরকার এই কর্মসূচি প্রতিটি উপজেলার 2টি প্রাথমিক বিদ্যালয়ের শুধু ক্লাস 1-এর শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করতে যাচ্ছে। সব ছেলেদের পোশাক হবে একই রকম, সব মেয়েদের পোশাকও হবে একই ধরনের। সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামী জুলাইয়ে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হবে। পাইলট প্রকল্প আকারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শুরু হবে এ প্রক্রিয়া। পর্যায়ক্রমে মাদ্রাসা ও অন্যান্য পর্যায়ে এটি বাড়ানো হবে। সারা দেশেই দিব, 8টি ডিভিশনে দিব, যে পরিমাণ আসবে সেই পরিমাণ আমরা করতে থাকবো এবং আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে মাদ্রাসা, ইবতেদায়ী সব ইনক্লুড হবে। আমরা এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শেষ করছি, 1,07,00,000 ওখানেই রয়েছে আমাদের। শিক্ষামন্ত্রী বলেন, বৈঠকে বিজিএমইএ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 লাখ শিক্ষার্থীদের জন্য এসব উপকরণ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। জানান, অন্যান্য ব্যবসায়ীরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সকলে মিলে আমরা আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সমন্বিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন। ইতিমধ্যে আমরা 1 লক্ষের কমিটমেন্ট বিজিএম থেকে পেয়ে গিয়েছি। অন্যরা যেন আগামী দিনে এগিয়ে আসে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিশেষ করে শিক্ষা খাতে সাহায্য করার জন্য সে আহ্বান জানাচ্ছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরিবারের চাপ কমাতেই বিনামূল্যে বই ও খাবারের পর এবার জামা, জুতা ও ব্যাগ দিচ্ছে সরকার। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা ফ্রি পড়েন, ফ্রি বই পান, তারপরে মিড ডে মিল ফ্রি পান। তার সঙ্গে সরকার নতুন করে যোগ করছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্কুল ড্রেস, জুট ব্যাগ এবং জুতা। ফলে যে বাচ্চাটি স্কুলে আসবে তার অসহায় বাবা নিশ্চিন্ত থাকবে যে তার সন্তানের পিছনে তার আর কোনো ব্যয় থাকলো না। বই, পড়া, খাওয়া এবং স্কুল ড্রেস এভরিথিং রাষ্ট্রের পক্ষ থেকে প্রোভাইড করা হচ্ছে, যেহেতু তাদের সাংবিধানিক অনুযায়ী শিক্ষা তাদের একটা অধিকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের কাজটি করবে শিক্ষা মন্ত্রণালয়। এতে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। দিনার সুলতানা, বিটিভি নিউজ। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বেড়েছে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ মূল্য বৃদ্ধির ঘোষণা দেন। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম 195 টাকা থেকে 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 176 টাকা থেকে বাড়িয়ে 180 টাকা নির্ধারণ করা হয়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও পাম তেলের দাম বাড়ানো হয়নি। নতুন দাম আজ থেকেই কার্যকর করা হয়েছে।
বোতলজাত 199, আগে ছিল 195। বোতলজাত যে তেল বিক্রি হয় সেখানের মধ্যে মূল্যের কম বেশি করার কোনো সুযোগ নাই, সেটা তো বোতলের গায়ে লেখা থাকে। প্রশ্ন উঠতে পারে যে সরবরাহটা যথেষ্ট কিনা, আর লুজ তেলের ক্ষেত্রে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরও বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে, এবং এটির কোনো ব্যত্যয় আমরা সহ্য করব না। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 49 জন প্রার্থীর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তথ্য জানান সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং অফিসার মইনুদ্দিন খান। তিনি জানান, বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটের 36 জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের 12 জন এবং স্বতন্ত্র প্রার্থী জোটের 1 জন বৈধ প্রার্থীর গেজেট প্রকাশ করা হবে। তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়ে সিইসি যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করবে কমিশন। আইনের 12(2) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে 49 জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। কৃষি খাতে সহযোগিতা ও জোরদারে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক বৈঠক আজ রাজধানী খামারবাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ও জাপানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রী সুজুকি নরিকাজু। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রফিকুল মোহাম্মদ এবং মৎস্য প্রাণী সম্পদ সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বৈঠকে জাপান আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি ইপিএ বাস্তবায়নে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে জাপান টেকসই কৃষি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং যৌথ ঋণ ব্যবস্থার মতো কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করা হয়। কোঅর্ডিনেশন মিটিং উইথ ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড ইনভেস্ট শীর্ষক এক অনুষ্ঠান আজ রাজধানী গুলশানের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, সার্ক শক্তিশালী করার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার কৃষিকে আরও শক্তিশালী করা সম্ভব। উপদেষ্টা বলেন, বর্তমান নির্বাচিত বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ এশিয়া সহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ। অতিরিক্ত পররাষ্ট্র সচিব সার্ক ও বিমস্টেকের রাষ্ট্রদূত AKM শহীদুল করিম, IFPRI দক্ষিণ এশিয়া পরিচালক ডক্টর শাহিদুর রশিদ, গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর রোদাবা খন্দকার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 13 মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ কয়েকজনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসান সহ 26 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী তারিখ 28 জুন ধার্য করেন একই ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী তেজগাঁয়ে হত্যাকাণ্ডের মামলার পরবর্তী তারিখ 8 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার পরবর্তী যুক্তি উপস্থাপন 4 মে ধার্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ যুক্তি উপস্থাপন শেষে এই আদেশ দেন। আজ যুক্তি উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন একই ট্রাইব্যুনাল।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ জাকির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এই মামলার প্রধান আসামি। 2024 সালের 27 নভেম্বর খালেদা জিয়া সহ 3 জনকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের। অব্যাহতি পাওয়া অপর 2 জন হলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তবে সেদিন এই মামলার অপর 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। ওই 4 আসামির একজন হলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। তিনি আজ হাইকোর্টের আদেশে মামলা থেকে অব্যাহতি পেলেন। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়নু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়াটা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে, বিদ্যুতের অপচয় রোধ করে। বিরতি পর সংবাদে আবারও স্বাগতম। এবারে আন্তর্জাতিক সংবাদ।